নমস্কার। গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আজকে আমি পড়ে শোনাব লেখক নিহার রঞ্জন গুপ্তের কিরিটি রায় সিরিজের গোয়েন্দা গল্প পদ্মদহের পিশাচ। গল্প পাঠে আমি ইন্দু। গল্পটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তাহলে শুরু করি আজকের গল্প পদ্মদহের পিশাচ। শীতাংশুকে শেষ পর্যন্ত কলকাতা শহরের মায়া কাটাতেই হলো। শহরে ঘুরে ঘুরে 2 বছর ধরে বিশেষ কোনো সুবিধাই যখন করতে পারলে না, এক প্রকার বাধ্য হয়েই তাকে বাবার জমিদারিতে ফিরে আসতে হলো। জমিদারির অবস্থা যাই হোক, এখনও সেখানে গিয়ে থাকতে পারলে সুখে স্বাচ্ছন্দ্যেই কেটে যাবে। নায়েব নরেনবাবুকে একটা তাড় করে দিয়ে একটা দিন দেখে রওনা হয়ে পড়ল শীতাংশু, স্ত্রী রমা ও একমাত্র পুত্র চম্পককে নিয়ে। স্টেশনে এসে যখন ওরা নামল, প্রকৃতি জুড়ে তখন ঝড়জলের যেন তাণ্ডব চলেছে। দারোয়ান গাড়ি নিয়ে স্টেশনে উপস্থিত ছিল। যা হোক, আর অপেক্ষা না করে সেই ঝড়জলের মধ্যেই রওনা হয়ে রাত প্রায় 12টার সময় জমিদার বাড়ির গেটে এসে গাড়ি থামল। বৃষ্টিটা তখন প্রায় ধরে এসেছে। নায়েব নরেনবাবু ও বাপের আমলের পুরনো চাকর জগা গাড়ি বারান্দায় অপেক্ষা করছিল। প্রকাণ্ড টানা বারান্দা, ঝোলানো বাতির স্বপ্নলোকে আবছা আলো ও আধারে সমগ্র ব্যাপারটা কেমন যেন থমথমে ও নিঃসঙ্গ মনে হয়। নায়েব নরেনবাবুর বয়স যথেষ্টই হয়েছে। তিনি গত মহাযুদ্ধে গিয়ে বাঁ হাতটা হারান ও বিষাক্ত গ্যাসে বাঁ দিকের গালটা পুড়ে কুঁচকে একেবারে বিশ্রী হয়ে যায়। অস্পষ্ট আলোয় লোকটার দিকে তাকালে বুকের মধ্যে হঠাৎ যেন কেমন ছ্যাঁত করে ওঠে। তার বাঁ হাতের জায়গায় একটা রবারের হাত লাগানো। দেখলে প্রথমটা ঠিক বোঝা যায় না। গাড়ি থেকে শীতাংশু নামতেই নরেনবাবু এগিয়ে এসে নমস্কার করলেন। আসুন আসুন, পথে কোনো কষ্ট হয়নি তো? না। এমন সময় রাত্রির নিস্তব্ধতাকে ছাপিয়ে সহসা একটা আকাশ ফাটানো বীভৎস চিৎকার শোনা গেল। শীতাংশু চমকে উঠল। চম্পক এতক্ষণ মার কোল ঘেঁষে চুপটি করে দাঁড়িয়েছিল। সেও চমকে উঠে জিজ্ঞাসা করল, ও কি বাবা? শীতাংশু যে কি জবাব দেবে ভেবে পায় না। বারান্দার অস্পষ্ট আলোয় স্ত্রীর মুখের দিকে চেয়ে শীতাংশু দেখলে তার মুখেও যেন রক্তের লেশ মাত্র অবশিষ্ট নেই। বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। থেকে থেকে কালো আকাশের বুক চিরে বিদ্যুৎ লকলকিয়ে উঠছে। মেঘের গুরুগুরু গর্জন আর ব্যাঙ ও ঝিঁঝির একঘেয়ে ডাক শোনা যায়। কিছুক্ষণ একটা জমাট স্তব্ধতা। তারপর নরেনবাবুই প্রথমে কথা বললেন। গভীর রাতে পদ্মদহ থেকে ওই রকম বীভৎস চিৎকার মাঝে মাঝে শোনা যায়। এখানকার লোকদের বিশ্বাস ওই পদ্মদহের জলের মধ্যে নাকি দৈত্য বাস করে, সেই মাঝে মাঝে গর্জন করে ওঠে। এতক্ষণে শীতাংশু নিজেকে অনেকটা সামলে নিয়েছে। নরেনবাবুর কথা শুনে হা হা করে হেসে বলে, ইডিয়েট, এখনও এই 20 শতাব্দীতেও এসব গাঁজাখুরি গল্প চলে নাকি? নরেনবাবু বোকার মতো কেবল জবাব দেয়, আগে। যা হোক, সে রাত্রের মতো তাড়াতাড়ি কোনো মতে খাওয়া দাওয়া সেরে যে যার শয্যায় গিয়ে আশ্রয় নিল। ভোরবেলা যখন শীতাংশুর ঘুম ভাঙল, খোলা জানালা পথে শিরশির করে কেমন একটা ঠান্ডা হাওয়া আসছে। শীতাংশু এসে ঘরের পূবমুখ খোলা জানালাটার কাছে দাঁড়ালো। বৃষ্টিধৌত প্রকৃতি
প্রভাতের সোনালি আলোয় শুচিস্নান করছে যেন। দিগন্ত প্রসারী পদ্মদহের বুকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ঢেউগুলি সূর্যের সোনালি আলোয় ঝিকমিক করছে। নয়নাভিরাম সে দৃশ্য। ইতিমধ্যে একসময় রমলা এসে পাশে দাঁড়িয়েছে। শীতাংশু টেরও পায়নি। শীতাংশু হাসতে হাসতে বললে, দেখছ রমু, এই জন্যই বোধহয় ঠাকুরদা এই মায়ার ফাঁদে ধরা দিয়েছিলেন। সারা সকাল ও দুপুরটা শীতাংশু জমিদারি সংক্রান্ত ব্যাপার ঘুরে ফিরে দেখতে দেখতেই কেটে গেল। শীতাংশু অনেকটা নিশ্চিন্ত হয়। জমিদারির আয় ভালোই এখনও। দেখাশোনা ভালো করতে পারলে যথেষ্ট অর্থাগম হবে। গভীর রাতে আবার সহসা সেই আকাশ ফাটানো বীভৎস চিৎকারে শীতাংশুর ঘুমটা ভেঙে গেল। শীতাংশু ধড়ফড় করে শয্যায় উঠে বসল। চেয়ে দেখে স্ত্রী রমলাও শয্যার উপর উঠে বসেছে। সমগ্র মুখখানি জুড়ে তার সেই পূর্বরাতের আতঙ্ক। শীতাংশু শয্যা থেকে নেমে খোলা জানালাটার কাছে এসে দাঁড়াল। বাইরে অস্পষ্ট চাঁদের আলো। সেই আবছা চাঁদের আলো পদ্মদহের বুকে কেমন যেন একটা ভয়াবহ নির্জনতা সৃষ্টি করেছে। কিন্তু সহসা অস্পষ্ট চাঁদের আলোয় ও কি দেখা যায়? কি ওটা কি? শীতাংশু হাতের পাতা দিয়ে চোখ দুটো ভালো করে একবার রগড়ে নিল। না, এ তো স্বপ্ন নয়। প্রকাণ্ড, হাত 12-13 লম্বা, আগাগোড়া সাদা কাপড়ে ঢাকা একটা মানুষের মতো মূর্তি পদ্মদহের ধার দিয়ে হেলে দুলে হেঁটে হেঁটে বেড়াচ্ছে, লম্বা লম্বা পা ফেলে। সাধারণ মানুষ কখনো এত লম্বা বা ঢ্যাঙা হয়? এক একটা পা ফেলছে বোধ হয় 5-6 হাত দূরে দূরে। সহসা আবার সেই আকাশ ফাটানো অদ্ভুত চিৎকার। শীতাংশু চমকে চোখ বুজল। যখন সে আবার চোখ মেলে চাইল, সে অদ্ভুত মূর্তি আর দেখা যাচ্ছে না। চাঁদ মেঘে ঢাকা পড়েছে। শীতাংশু স্তম্ভিত, বিমূঢ়। ব্যাপারটার মাথামুন্ডু কিছুই যেন শীতাংশু বুঝে উঠতে পারে না। হঠাৎ পাশ ফিরে তাকাতেই শীতাংশুর নজর পড়ে ঠিক পাশেই ইতিমধ্যে কখন এসে না জানি দাঁড়িয়েছে স্ত্রী রমলা। রমলাও কি তাহলে তার মতো ক্ষণপূর্বে পদ্মদহের ধার দিয়ে সেই অদ্ভুত মূর্তিটাকে হাঁটতে দেখেছে? আমার একটা কথা শুনবে? সহসা রমলা বলে। বলো। চলো আমরা কলকাতাতেই ফিরে যাই। কলকাতায় ফিরে যাব? হ্যাঁ, বাবার মৃত্যুর কথা কি তুমি ভুলে গেছো? তুমিই তো একদিন সে কথা আমায় বলেছিলে। তোমার কি সন্দেহ হয়? সন্দেহের কথা থাক। কেন যেন আমার মন বলছে এখানে থাকলে একটা বিপদ ঘটবে। বিপদ? কিসের বিপদ? বিস্মিত শীতাংশু স্ত্রীর মুখের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো। জানি না, তবে না রমু, এত সহজে আমি এখান থেকে নড়ব না। এর শেষ একটা কিছু না দেখে আমি এ জায়গা ছেড়ে যাব না। চলো, রাত প্রায় শেষ হয়ে এলো। রমলা স্বামীর কথার প্রত্যুত্তর না দিয়ে নিঃশব্দে শয্যায় এসে শুয়ে পড়ে। শীতাংশু এসে শয্যা গ্রহণ করে। অন্ধকারে দুজনে পাশাপাশি শুয়ে তবু দুজনের চোখে যে ঘুম নেই কারুই তা বুঝতে কষ্ট হয় না। 3-4 বাদে সেদিন সকালে এখানকার 10 আনার জমিদার যতীন রায় এসেছিল শীতাংশুদের বাড়িতে বেড়াতে। যতীনের বয়স 30-35-এর বেশি নয়।
সুশ্রী বলিষ্ঠ চেহারা, শিক্ষিত ও অত্যন্ত মিশুকে ও আমোদে প্রকৃতির লোক। রমলা ও শীতাংশু দুজনেরই যতীনকে বড় ভালো লাগে। এখানে আসবার পরদিনই বিকেলে যতীন নিজে যেচে এসে শীতাংশুর সঙ্গে আলাপ জমিয়ে গেছে। যতীন এখনও বিবাহ করেনি। বাড়িতে বুড়ি পিসি আর চাকর বাকর। শীতাংশুদের বাড়ির দোতলার বারান্দায় বসে শীতাংশু, রমলা ও যতীন চা পান করতে করতে গল্প করছিল। গল্পের বিষয় ছিল রাত্রের সেই পদ্মদহের ধারে অদ্ভুত মূর্তি ও সেই অদ্ভুত চিৎকার। এখানে আগের ইতিহাস একটু বলা দরকার। জমিদার বাড়ির পাশের প্রকাণ্ড বিলটার নামই পদ্মদহ এবং তার নাম থেকেই গ্রামের নাম হয়েছে পদ্মদহ। একদা পদ্মদহের সমগ্র জমিদারি ছিল দীননাথ রায়ের। কোনো এক সময় তার অবস্থা খারাপ হওয়ায় জমিদারির 6 আনা অংশ শীতাংশুর পিতামহ সৌরাংশ চৌধুরীর কাছে বিক্রয় করেন। সৌরাংশু কলকাতায় ওকালতি করতেন। সৌরাংশুর মৃত্যুর পর শীতাংশুর বাবা অরুণাংশুবাবু জমিদার হন। শীতাংশুর বয়স তখন 25 কি 26 বছর। কলেজের পড়া শেষ করে শীতাংশু ওকালতি শুরু করেছে। এমন সময় এক জরুরি তার পেয়ে পদ্মদহে এসে শুনল তার বাপের মৃতদেহ পদ্মদহের ধারে পাওয়া গেছে। মৃতদেহ তখনও সৎকার করা হয়নি। মৃতদেহের মধ্যে কোথাও কোনো ক্ষতের চিহ্নমাত্র ছিল না। বাবার শেষ কাজ করে শীতাংশু আবার কলকাতায় ফিরে গেল। তারপর দীর্ঘ 4 বছর পরে এবার সে সস্ত্রীক পদ্মদহে এসেছে। দীননাথের মৃত্যুর পর তাঁর পুত্র যতীন 10 আনা অংশের জমিদার। যতীন বলছিল, পদ্মদহের ধারে এমন একটা মূর্তি আমারও চোখে পড়েছে, আর চিৎকার সে তো গ্রামের সকলেই শুনেছে। উফ, সে শব্দের কথা ভাবলেও আমার বুক কেঁপে ওঠে। এমন সময় চম্পকের ডাকে সকলে ফিরে দেখল একজন লম্বা মতো সুশ্রী তরুণের হাত ধরে চম্পক এগিয়ে আসছে। এগিয়ে এসে চম্পক বলল, মা মা, এ দেখো কে এসেছে। শীতাংশু আনন্দে বলল, আরে কিরিটি, কখন এলে? হঠাৎ এখানে কি মনে করে? কিরিটি রমলার মুখের দিকে চেয়ে মৃদু মৃদু হাসতে থাকে। রমলারও মুখে মৃদু হাসির রেখা। শীতাংশু বললে, ব্যাপার কি বলো তো? কিরিটি জবাব দিল, এমনি বেড়াতে এলাম। কেন, আসতে নেই কি? বিলক্ষণ, একবার কেন, 100 বার আসবে। তা যাক, এসো, যতীনের সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই। যতীন, ইনি শ্রী কিরিটি রায়, একজন শৌখিন গোয়েন্দা, রহস্যভেদী কিরিটি নামেই পরিচিত। আর ইনি যতীন রায়, এখানকার 10 আনার জমিদার, আমাদের বিশেষ বন্ধু, চমৎকার লোক। যতীন ও কিরিটি উভয়কে নমস্কার জানালো। যতীন হাসতে হাসতে বললে, হ্যাঁ, ওর কথা আমি শুনেছি, কিন্তু আপনাদের সঙ্গে কি করে পরিচয় হলো? উফ, তা জানো না বুঝি? ইনি আমার খোকা চম্পকের মামা, অর্থাৎ কিনা রমলার আপন মামাতো ভাই। আরও খানিকটা আলাপ আলোচনার পর হঠাৎ একসময় যতীন প্রশ্ন করে, তা হঠাৎ এখানে এলেন যে কিরিটিবাবু? যতীন হাসতে হাসতেই প্রশ্ন করে, হাতে কোনো কাজকর্ম নেই, তাই এখানে চলে এলাম। কয়েকটা দিন নির্জনে বিশ্রাম নেওয়াও তো যাবে। বেশ বেশ, তা এখানেও বোধহয় আপনার রহস্যের কিছু খোরাক জুটতে পারে। কিরিটি যেন বেশ একটু উদ্গ্রীব হয়েই বলে, বটে, এই অজায়গাতেও আবার রহস্য আছে নাকি? কেন, আপনি কি মনে করেন যত রহস্য
সব আপনাদের শহরেই ঘটেছে? না না, তা হবে কেন? তা ব্যাপারটা কি বলুন তো? না, সে অবশ্য এমন বিশেষ কিছু নয়। তবু শুনি। ঠিক রহস্য না হলেও কয়েক বছর থেকে এখানে এমন একটা ব্যাপার ঘটছে যাকে ভৌতিক বলা ছাড়া উপায় নেই। আবার বিংশ শতাব্দীতে ভৌতিক ব্যাপারও কিন্তু বিশ্বাস করতে মন চায় না। সত্যি আশ্চর্য। ব্যাপারটা খুলেই বলুন না, শোনা যাক। যতীন বলতে শুরু করে। সেই আর বছর 4 আগেকার কথা। হঠাৎ একদিন শীতাংশুর বাবা অরুণবাবুর মৃতদেহ পদ্মদহের ধারে পাওয়া যায়। শরীরের কোথাও কোনো ক্ষত বা আঘাতের চিহ্ন পর্যন্ত নেই। বিশেষত্বের মধ্যে চোখের মণি দুটো যেন ঠিকরে কোটর হতে বের হয়ে আসছে। খুব বেশি ভয় পেলে মানুষের যে অবস্থা হয় অনেকটা সেই রকম। তাঁর মৃতদেহের পাশেই পদ্মদহের পাড়ে জলা মাটির ওপর দেখা গেল গোটাকত পায়ের দাগ। স্বাভাবিক মানুষের পায়ের দাগের চাইতে আকারে প্রায় 1.5 গুণ বড়। আরও আশ্চর্য, সেই পায়ের দাগগুলো ক্রমে দহের জলের কোল ঘেঁষে শেষ হয়ে গেছে। আমরা খোঁজ নিয়ে জেনেছিলাম অরুণবাবু মৃত্যুর দিন রাত্রে প্রায় 1:30টা পর্যন্ত নাকি জেগে জমিদারি সংক্রান্ত কাজকর্ম করেছিলেন, তারপর শুতে যান। রাত্রি তখন 2টো কি 2:30 হবে। গ্রামের 2-1জন নাকি একটা বিভৎস চিৎকারও শুনেছিলেন। অরুণবাবুর মৃত্যুর পর হতে প্রায় রাত্রেই পদ্মদহের দিক হতে সেই বিভৎস চিৎকার মাঝে মাঝে এখনও শোনা যায়, এবং আগাগোড়া সাদা কাপড়ে মুড়ি দেওয়া একটা 12-13 হাত লম্বা মূর্তিকে পদ্মদহের ধার দিয়ে ঘুরে ঘুরে বেড়াতেও অনেকেই নাকি দেখেছে। সকলে রুদ্ধ নিঃশ্বাসে যতীনের কথাগুলো শুনছিল। গল্প শেষ হলে কিরিটি শুধু বললে, সত্যি অদ্ভুত ব্যাপারই বটে। কিন্তু শীতাংশু, তুমি এ কথা তো কই আমায় আগে কোনো দিন বলনি। না, বলিনি। যা হোক, সেদিনকার মতো যতীন সকলকে নমস্কার জানিয়ে বিদায় নিল। রমলা তখন ভাইয়ের জন্য খাবার আনতে উঠে গেল। কিরিটি শীতাংশুকে বললে, রমা আমায় তার করে এনেছে। এইখানে তোমরা নাকি খুব বিপদে পড়েছ। ভৌতিক ব্যাপার ট্যাপার ওসব স্রেফ বাজে, বোগাস। ওটা 10 জনের চোখে ধুলো দেওয়ার জন্য শয়তানের কারসাজি। পরের দিন দুপুরে কিরিটির ঘরে কিরিটি ও চম্পক বসে আছে। চম্পক এক মনে আবোল তাবোল কত কি বকে চলেছে। কিরিটি শুনছে আর মাঝে মাঝে 2-একটা প্রশ্ন করছে। চম্পক বলছিল, গরুর পাখির মতো সরু বাঁকানো নাক, প্যাঁচার মতো বড় বড় গোল চোখ, গাধার মতো লম্বা লম্বা কান। বুঝলে মামা, রোজ রাত্রে আমার ঘরের ওই খোলা জানালার কাছে এসে সেটা আমার দিকে চেয়ে থাকে। তোর ভয় করে না? দুধ, ভয় আবার কি? ভয় তো পায় বোকারা, আর সেটা তো কিছু বলে না, শুধু আমার দিকে চেয়েই থাকে। বাবা বলেছেন ভয় পায় তো গাধা ছেলেরা। কিরিটির কিন্তু তখন কথায় সব মন নেই। সে ভাবছে চম্পকের দেখা সেই অদ্ভুত জীবটির কথাই। পরের দিন সকালে একটা ঘরের মধ্যে দাঁড়িয়ে রমলা কিরিটিকে বলছিল, এই ঘরটাতেই বাবা শুতেন দাদা। বেশ মাঝারি গোছের একখানি ঘর, গড়াধীন বড় বড় জানালা। ঘরের দক্ষিণ দিকেই সেই পদ্মদহ। দিবারাত্র হু হু করে হাওয়া এসে ঘরে ঢোকে। ঘরখানি দোতলায়। ঠিক তার নিচেই একটা ফুলের বাগান। বাগানটা পার হলেই একটা মাঠের মতো। সেই মাঠ
পদ্মদহের পাড় পর্যন্ত বিস্তৃত। কিরিটি ঘুরে ঘুরে সব ঘরের জানালা, দরজা, দেওয়াল দেখছিল। হঠাৎ একসময় বাগানের দিককার জানালার কাঠের পাল্লার ওপর তার নজর পড়ল। পাল্লার গায়ে রঙের উপর 5টি আঙুলের দাগ শুকিয়ে আছে। দাগগুলো এমনভাবে বসেছে যেন বাইরে থেকে কেউ আঙুলের চাপ দিয়ে জানালার বন্ধ পাল্লা ঠেলে খুলেছে। কিরিটি রমলার দিকে ফিরে বললে, শেষ তোদের এ বাড়িতে কবে রং দেওয়া হয়েছে বলতে পারিস রমা? তা তো জানি নে দাদা, তবে নায়েব মশাই হয়তো বলতে পারেন, রমলা জবাব দিল। সেই দিনই বিকালের দিকে কিরিটি নিজেই গিয়ে নরেনবাবুর সঙ্গে আলাপ করলে। নমস্কার, আপনি নরেনবাবু এদের নায়েব? হ্যাঁ। কিরিটি লোকটার দিকে এক দৃষ্টে কিছুক্ষণ চেয়ে থাকে। আপনি তো এখানে অনেক দিন আছেন নরেনবাবু, তাই না? আজ্ঞে। আচ্ছা নরেনবাবু, বলতে পারেন সব শেষ এ বাড়িতে কবে রং দেওয়া হয়েছিল? হ্যাঁ, 4 বছর আগে। কর্তার মৃত্যুর কয়েকদিন আগে সমস্ত বাড়ির রং করা হয়েছিল। এর মধ্যে আর রং দেওয়া হয়নি? হয়েছে বটে, তবে বাইরের মহলগুলোতেই বা যা আবার রং দেওয়া হয়েছিল, ভেতরের মহলে রং দেওয়া হয়নি। ও দিকটা তো আর এতদিন ব্যবহার হয়নি, এবার রং আবার দিতে হবে। ওই দিনই শেষ রাত্রে একটা অস্পষ্ট খসখস শব্দে কিরিটির ঘুমটা সহসা ভেঙে গেল। কার যেন চাপা শ্বাস প্রশ্বাসের শব্দ ঘরের বাতাসে ভেসে বেড়ায়। ভোরের আকাশের কোণে ত্রয়োদশীর ক্ষীণ চাঁদ তখন যাই যাই করছে। কিরিটি চোখ মেলে শুয়ে শুয়েই যতদূর সম্ভব ঘরের মধ্যে 4 দিক দেখতে লাগল। হঠাৎ মনে হলো ঘরের বাইরে বারান্দা দিয়ে কে যেন নিঃশব্দে হেঁটে গেল। কিরিটি তাড়াতাড়ি শয্যা ছেড়ে টর্চটা হাতে নিয়ে বাইরে চলে আসে। মিটমিটে চাঁদের আলোয় বারান্দাটা যেন খাঁ খাঁ করছে। কিরিটি কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থাকে, কিন্তু সন্দেহজনক কিছুই চোখে পড়ে না। দূরে দিগন্ত প্রসারী পদ্মদহ। সহসা ক্ষীণ শেষ রাতের চন্দ্রালোকে তার নজরে পড়ল অদূরে পদ্মদহের ধার দিয়ে আগাগোড়া সাদা চাদরে মুড়ি দেওয়া 12-13 হাত লম্বা একটা মূর্তি যেন লম্বা লম্বা পা ফেলে হেঁটে বেড়াচ্ছে। কিরিটি অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে সেই দিকে। রাত আর বেশি নেই। কিরিটি আর শয্যাগ্রহণ করে না। ঘরের মধ্যে প্রবেশ করে গায়ে জামাটা দিয়ে জুতো পায়ে বেরিয়ে পড়ল। ক্রমেই ভোরের অস্পষ্ট আলোয় চারদিক ফিকে হয়ে উঠছে। কিরিটি পদ্মদহের ধার দিয়ে ঘুরে ঘুরে বেড়াতে লাগল। বেড়াতে বেড়াতে একসময় পদ্মদহের ধারে সহসা ওর নজর পড়ল ভিজে মাটির উপরে পরপর অনেকগুলো একই রকম পায়ের দাগ। দাগগুলো সাধারণ মানুষের পায়ের দাগের চেয়ে অনেক বড়। পায়ের পাতা যেমনি বড়, পায়ের আঙুলগুলো তেমনি লম্বা লম্বা। আঙুলের নখগুলো নরম মাটির বুকে চেপে চেপে যেন বসে গেছে। পায়ের দাগগুলো ভালো করে লক্ষ্য করতে লাগলো সে। মানুষের পায়ের দাগ যেমন খানিকটা পড়ে না, আঙুলের মাথাগুলোর গোল গোল দাগ পড়ে মাত্র, এই পায়ের দাগ মোটেই সে রকমের নয়। পায়ের পাতার সমস্ত দাগটুকু তো পড়েছেই, লম্বা লম্বা আঙুলের দাগও পড়েছে। পায়ের দাগগুলো ক্রমে যেন পদ্মদহের জলের দিকে নেমে গেছে। কিরিটি চিন্তিত মনে
বাড়ির দিকে ফিরে এলো। ওই দিনই কিরিটি, শীতাংশু, রমলা ও যতীন সকলে বিকেলের দিকে খোলা বারান্দায় বসে চা পান করছে এবং নানা গল্পসল্প করছে। এমন সময় ভৃত্য জগা একখানা চিঠি নিয়ে এসে বলল, একজন লোক যতীনবাবুকে এই চিঠিখানা দিতে বলে গেল। একখানা সাদা খামের চিঠি। যতীন হাত বাড়িয়ে জগার হাত থেকে চিঠিখানা নিয়ে খামের উপরের নাম পড়ে বলল, কই না, এ তো আমার চিঠি নয়, মিস্টার কিরিটি রায় লেখা। বলতে বলতে যতীন চিঠিখানা টেবিলের উপর রেখে দিল। মিস্টার রায়, আপনার চিঠি। সে কি, এখানে আবার আমায় কে চিঠি দিল? বলে কিরিটি চিঠিখানা আলগোছে টেবিলের উপর থেকে তুলে নিয়ে সোজা নিজের ঘরের দিকে চলে গেল। ঘরে গিয়ে সে স্যুটকেসের ভিতর থেকে একটা ব্রাউন রঙের ছোট শিশি বের করল। শিশির গায়ে লেখা অসমিক অ্যাসিড সলিউশন। একটা কাঁচের পাত্রের মধ্যে সেই খামখানা রেখে শিশিটার ছিপি খুলে খানিকটা অ্যাসিড সেই খামটার গায়ে ঢেলে দিল। দেখতে দেখতে খামটার গায়ে কালো কালো আঙুলের ছাপ ফুটে উঠেছে দেখা গেল। কিরিটি গভীর আগ্রহে দাগটার দিকে চেয়ে দেখতে লাগল। পরের দিন কিরিটি আবার বাড়ির পিছনে বাগানের ভিতরটা ঘুরে ঘুরে দেখছিল। এক সময় হঠাৎ একটা ঘরের জানালার নিচে এসে একটা মোচড়ানো কাগজের প্রতি তার নজর পড়ল। কৌতূহল ভরে সে কাগজটা তুলে নিয়ে কাগজটা পরীক্ষা করলে। কটা অক্ষর পর পর সাজানো। কিরিটি অবাক বিস্ময়ে কাগজটা দেখতে লাগল। এ আবার কি? 7-5 ভাবতে ভাবতে সে কাগজটা হাতে করে নিজের ঘরের দিকে চলল। শীতাংশু বাড়ি ছিল না বলে কিরিটি রমলাকে সেদিন রাত্রে চম্পককে নিয়ে তার ঘরে শুতে বলল। তাতে রমলা বললে, আচ্ছা। রমলারও একা শুতে ভয় করছিল। রাত্রি তখন ঠিক কটা হবে বলা যায় না। আকাশে ও মাটিতে কালো আঁধার যেন জমাট বেঁধে উঠেছে। বাড়ির পিছনের বাগানে একটা বড় আমলকি গাছের গুঁড়ির আড়ালে একটা দড়ি হাতে নিয়ে কিরিটি রুদ্ধ নিঃশ্বাসে চুপটি করে দাঁড়িয়ে। এমন সময় রায়দের কাছারির পেটা ঘড়ি ঢং ঢং করে রাত্রি 12টা ঘোষণা করল। ঠিক সেই মুহূর্তে দোতলার ঘরের একটা জানালা খুলে গেল, আর সেই খোলা জানালা পথে দেখা গেল একটা সবুজ বাতি জ্বলছে আর দুলছে। একসময় আলোটা দপ করে নিভে গেল। এরপর আবছা আঁধারে কিরিটি দেখল বাগানের মধ্যে দিয়ে সেই 12-13 হাত লম্বা মূর্তি পা ফেলে ফেলে এগিয়ে আসছে। মূর্তিটা এসে রমলার ঘরের জানালার সামনে দাঁড়ালো। মূর্তিটা প্রায় দোতলার সমান উঁচু। মূর্তি হাত দিয়ে জানালার কবাটটা ঈষৎ একটু টানতেই জানালার কবাট দুটো খুলে গেল। মূর্তিটা এবারে জানালার গায়ে হেলান দিয়ে দাঁড়ালো। 1 মিনিট 2 মিনিট করে 10 মিনিটের পর দেখা গেল মূর্তিটা আবার সোজা হয়ে দাঁড়িয়ে জানালা ছেড়ে এগিয়ে আসছে। আর দেরি নয়, সহসা কিরিটি হাতের দড়িটা বিদ্যুৎ বেগে মূর্তিটাকে লক্ষ্য করে ছুঁড়ে দিল। কিরিটির নিক্ষিপ্ত অব্যর্থ দড়ির ফাঁস মূর্তিটার মাথা দিয়ে গলে কোমর পর্যন্ত নামতেই সে দিলে এক টান। অমনি মূর্তিটা তালগোল পাকিয়ে হুড়মুড় করে মাটিতে পড়ে গেল। অন্ধকারে মাটিতে পড়ে মূর্তিটা ছটফট করতে লাগলো। কিরিটি ছুটে গেল, কিন্তু সেখানে গিয়ে প্রকাণ্ড একটা সাদা চাদরের জামা
একটা অদ্ভুত মুখোশ ও মস্ত মস্ত দুটো বাঁশের রনপা ছাড়া কিছুই পেল না। রনপা দুটো নিয়ে কিরিটি যেমন ফিরতে যাবে, ঠিক সেই মুহূর্তে কে যেন বাঘের মতো কিরিটির লাফিয়ে পড়ল পিছন থেকে এবং ক্ষিপ্র গতিতে তার হাতের তীক্ষ্ণ ছোড়াখানা লক্ষ্যভ্রষ্ট হয়ে কিরিটির বাঁ হাতের কনুয়ে বসিয়ে দিল। আঘাত খেয়েও কিরিটি বিচলিত হয় না, বরং বিদ্যুৎ গতিতে ফিরে জুজুৎসুর প্যাঁচ দিয়ে লোকটাকে মাটিতে ফেলে দিল এবং তাকে ঠেসে ধরল। কিরিটির হাতের ক্ষতস্থান দিয়ে তখন কিন্তু রীতিমতো রক্তক্ষরণ হচ্ছে। কোমরে ঝোলানো টর্চটা টেনে লোকটার মুখের ওপরে ফেলেই কিরিটি বললে, এ কি নরেনবাবু, আপনি? আপনার এই কাজ? হিসাবে আমার ভুল হয়নি তবে, কি বলুন? নরেনবাবুর মুখখানা তখন ছাইয়ের মতো ফ্যাকাশে হয়ে গেছে। নরেনকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। শীতাংশু, যতীন, কিরিটি ও রমলা পরের দিন দ্বিপ্রহরে শীতাংশুর ঘরে বসে গল্প করছিল। গত রাত্রের গল্পই হচ্ছিল। যতীন বললে, অদ্ভুত সাহস কিন্তু আপনার মিস্টার রায়। শেষ পর্যন্ত দেখলেন তো এটা আসলে একটা শয়তানের শয়তানি। এ আমি আগেই জানতাম, কিন্তু উফ, নরেন লোকটা যে এত বড় নীচ ও শয়তান তা কিন্তু আমার মোটেই ধারণা হয়নি। নেব খারাম। কিরিটি বললে, ব্যাপারটা তাহলে খুলেই বলি এবং 4 বছর আগেকার ঘটনা থেকেই শুরু করা যাক, কি বলেন? নিশ্চয়ই, বলুন, শোনা যাক। যতীন আগ্রহে বলে ওঠে। কিরিটি বলতে শুরু করে, আমরা জানি শীতাংশুর বাবা অরুণাংশবাবুকে এক রাত্রে হঠাৎ মৃত অবস্থায় পদ্মদহের পাড়ে পাওয়া যায়। আসল ব্যাপারটা কেউ না জানলেও যা ঘটেছিল সেটা হচ্ছে, অরুণবাবু এক রাত্রে হঠাৎ তাঁর জানলার ওপর অদ্ভুত এক মূর্তি দেখে ভয় পেয়ে মারা যান। মূর্তির নাকটা ছিল গরুর পাখির মতো সরু বাঁকানো, চোখ দুটো পেঁচার মতো বড় বড় আর গোল, কান গাধার মতো লম্বা লম্বা। মূর্তি যখন দেখল অরুণবাবু ভয় পেয়ে মারা গেছেন, তখন সে তাকে টেনে নিয়ে গিয়ে পদ্মদহের ধারে ফেলে আসে। গ্রামবাসীর মনে একটা ভৌতিক ত্রাসের সঞ্চার করবার জন্য হত্যাকারী নিজে রনপা পড়ে পদ্মদহের ধার দিয়ে রাত্রে হাঁটত। ও একটা মাটির হাঁড়ির মধ্যে মুখ গুজে বীভৎস চিৎকার করত। গ্রামবাসীদের মনে ধারণা হলো পদ্মদহের পিশাচের হাতেই অরুণবাবু মারা গেছেন। কিন্তু খুনি তার হত্যার নিদর্শন রেখে গেল আঙুলের ছাপের মধ্যে দিয়ে। জানালা দরজায় নতুন রং দেওয়া হয়েছিল। সেই জানালার গায়ে খুনি যখন বাইরে থেকে জানালার পাল্লা টেনে খোলে, তখন জানালার কাঁচা রঙে হাতের আঙুলের ছাপ পড়ে যায়। আরও একজনের চোখে ব্যাপারটা ধরা পড়ে। তার মুখ বন্ধ করবার জন্য খুনি তার হাতে টাকা দেয় ও ভয় দেখায়। লোকটা চুপ করে থাকে। দীর্ঘকাল পরে শীতাংশু যখন ফিরে এলো, খুনি এবারেও এদের ভয় দেখিয়ে এখান থেকে সরাবার চেষ্টা করলে, কিন্তু শীতাংশু ভয় পেলে না। তখন সে চম্পককে ভয় দেখিয়ে মারবার চেষ্টা করল, কিন্তু সে চেষ্টাও নিষ্ফল হয়ে গেল। নিরুপায় হয়ে খুনি একদিন চম্পকের ঘরের জানালা খুলে রেখে তাকে চুরি করবার মতলব করে সেই লোকটির কাছে একটা সাংকেতিক চিঠি দেয়। এই সেই চিঠি। ন জ আ ত রা উন্তুস্তু অটা রো বা কে ক ময়প চ ই চা জ, এইভাবে লেখা আছে। চিঠিটার প্রত্যেক শব্দের পর সেমিকোলন থাকলেও আসলে কিন্তু একটা কথাই এতে লেখা আছে। তবে চিঠিটা পড়তে হবে প্রত্যেক সেমিকোলনের পেছন থেকে আগে। যেমন জ আ,
অর্থ আজ। এইভাবে পড়লে দাঁড়ায়, ন আজ রাত 12টায় চম্পককে চাই জ। কিন্তু সে রাত্রেও ওদের মতলব ভেস্তে যায়, কেননা রমলাকে আমার ঘরে শুতে বলেছিলাম। যেহেতু চিঠিটা সৌভাগ্যক্রমে আমি পেয়ে গিয়েছিলাম আগেই বাগানের মধ্যে। এই পর্যন্ত বলে কিরিটি শীতাংশুর দিকে ফিরে বললে, এই চিঠি এবং তার পরের ঘটনা তোমরা তো সব জানো ও শুনেছ। জ এবং ন কে তাও হয়তো বুঝেছ। ন হচ্ছে তোমাদের নায়েব নরেনবাবু এবং জ হচ্ছে তোমাদের সামনে বসে বন্ধুবেশী শয়তান, তোমার বাবার হত্যাকারী ওই যতীন। যতীন উঠতে যাচ্ছিল, তার সমস্ত মুখখানায় রক্তহীন ফ্যাকাশে হয়ে গেছে। চকিতে পকেট থেকে রিভলভারটা বের করে যতীনের দিকে উঁচিয়ে কিরিটি বললে, এক পা নড়েছ কি কুকুরের মতো গুলি করে মারব। দেখো শীতাংশু, যতীন যে হত্যাকারী সে আমি অনেক আগেই টের পাই আঙুলের ছাপ দেখে। জানালার গায়ে যে দাগ দেখেছিলাম তার একটা ফটো নিই। তারপর জগার হাত দিয়ে কৌশলে একখানা পত্র পাঠাই আমার নাম খামের উপরে লিখে। যতীন সেই পত্র হাতে নিয়ে তার নয় বলে ফেরত দেয়, কিন্তু ওতেই আমার কাজ হয়ে যায়। আমি সেই চিঠির গায়ে অসমিক অ্যাসিড দিয়ে যতীনের হাতের ছাপ ফুটিয়ে তুলে ফটো নিই। এই দেখো, দুটো ফটোই প্রমাণ করছে দুই ছাপই এক লোকের আঙুলের। তারপর পদ্মদহের পাড়ে পায়ের দাগ যে মানুষের পায়ের দাগ নয় তাও ছাপ দেখলেই বোঝা যায়। মানুষের পায়ের দাগ এবং যে ছাপ সেখানে পেয়েছি তারও একটা ফটো নিয়েছি। এই দেখো পার্থক্য কোথায়। একটা ছবিতে সমস্ত পায়ের দাগই পড়েছে, অন্যটায় যেটা সত্যিকারের পায়ের দাগ তার আঙুলগুলো মাত্র গোল গোল দাগ ফেলেছে, সম্পূর্ণ আঙুলের ছাপ পড়েনি। কারণ হাঁটার সময় আঙুল ও পায়ের পাতার মাঝখানের উঁচু জায়গা মাটি থেকে উঁচুতে থাকে, সেই জন্য মাটিতে আঙুলের সম্পূর্ণ ছাপ পড়ে না। তারপর সমস্ত পায়ের পাতার ছাপ পড়া অসম্ভব। বুড়ো আঙুলের দিক থেকে গোড়ালি পর্যন্ত ধনুকের মতো বাঁকানো, পায়ের পাতার সব অংশও হাঁটার সময় মাটিতে স্পর্শ করে না, কাজেই সম্পূর্ণ পায়ের দাগ পড়ে না। এর থেকেই বুঝেছিলাম ওই পা মানুষের নয়, কেউ কাঠের পা লাগিয়ে হেঁটে গেছে। কাঠের পায়ের পাতা বিভৎস করে তৈরি করা হয়েছিল, যাতে করে ওই পায়ের ছাপ দেখে মনে সকলেরই আতঙ্ক জাগে। আর একটা কথা, মানুষ এত লম্বা হতে পারে না। আগেকার দিনে ডাকাতেরা পায়ে দুটো বাঁশের লাঠি লাগিয়ে ক্রোশের পর ক্রোশ দ্রুত হেঁটে যেত, তাকে বলা হতো রণপা। আমার সন্দেহ হলো এই মূর্তিও রণপা ব্যবহার করত, তা না হলে এত লম্বা লম্বা পা ফেলা যায় না। এখন কথা হচ্ছে যতীনকে কেন সন্দেহ করলাম। যতীন জানত অরুণবাবুর একমাত্র পুত্র ছাড়া সংসারে আপনার বলতে তার কেউ নেই। কোনো উপায়ে ওকে এবং ওর পুত্র শীতাংশুকে যদি সরানো যায় তবে অনায়াসেই সব সম্পত্তিটা বাগিয়ে নিতে পারবে যতীন। কেননা এই বাংলার এক নির্জন গাঁয়ে কে আবার সম্পত্তির দাবি জানাতে আসবে। তাই সে শীতাংশুর বাবা অরুণবাবুকে হত্যা করে ভয় দেখিয়ে, এবং তোমরা যখন এখানে এলে তখন সে এক ঢিলে দুই পাখি মারবার চেষ্টা করল। সে ভাবল চম্পককে যদি ভয় দেখিয়ে মারতে পারে তবে তোমরা নিশ্চয়ই এখানে থাকবে না। ভয় দেখাবার জন্য চমৎকার পন্থাটা নিয়েছিল যতীন। এই মুখোশটি দেখলেই বুঝতে পারবে। গরুর পাখির মতো সরু বাঁকানো নাক,
পেঁচার মতো বড় বড় গোল চোখ, গাধার মতো লম্বা লম্বা কান। বলতে বলতে কিরিটি মুখোশটি যা সে বাগানে কুড়িয়ে পেয়েছিল টেবিলের উপরে নামিয়ে রাখলে। তারপর আবার বলে, দুর্ভাগ্য, চম্পক কিন্তু ভয় পেলে না। তখন এরা ঠিক করলে কোনো মতে চম্পককে চুরি করে নিয়ে গিয়ে মেরে ফেলবার। তোমাদের নায়েব ছিল ওর সঙ্গী, তাকেও টাকা দিয়ে চুপ করিয়ে রেখেছিল। শীতাংশু গর্জন করে উঠল, শয়তান, খুনি! কিরিটি ক্রুদ্ধ শীতাংশুর হাত ধরে বসিয়ে বলল, আমরা এখন ওকে পুলিশের হাতে জমা দিয়েই খালাস। পুলিশই ওর ব্যবস্থা করবে। মদনবাবু আসুন। ইন্সপেক্টর মদনবাবু হাতকড়ি নিয়ে পাশের ঘর থেকে বেরিয়ে এলেন। কিরিটি আগেই তাঁর কাছে লোক পাঠিয়ে খবর দিয়ে রেখেছিল। এই যে মদনবাবু, ওই সামনে দাঁড়িয়ে আপনার আসামি, মহিমান্বিত শ্রী যতীন রায়। এতক্ষণ শুনছিলেন নিহার রঞ্জন গুপ্তের গোয়েন্দা গল্প পদ্মদহের পিশাচ।